নমস্কার। গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন বুদ্ধদেব গুহর রচিত একটি ছোট গল্প। গল্পটির নাম প্রান্তিক। গল্পটি শুনুন। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। শুরু করছি আজকের গল্প পাঠ। মিস্টার হোর বললেন, ব্রিলিয়ান্ট, সত্যিই ব্রিলিয়ান্ট। আসলে একা মিস্টার হোরই নন, ইনকাম ট্যাক্সেও এমন লোক নেই যিনি সুকল্যাণ সেনকে প্রশংসা না করেন। পণ্ডিত অনেকেই হতে পারেন, আছেনও হয়তোবা, কিন্তু ভালো অ্যাডভোকেট সকলে হতে পারেন না। ইচ্ছে করলেই ভালো অ্যাডভোকেট হওয়া যায় বলে অশোক জানে না, মানে তো নাই। নইলে এত বড় একটা 20 লাখ টাকার ক্যাশ ক্রেডিটের কেস এমন সুন্দরভাবে গুছিয়ে আর্গুমেন্ট করেছেন, অ্যাপলেট ট্রাইব্যুনালের বাঘা বাঘা মেম্বাররা পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন। যেমন সুন্দর চেহারা, মিষ্টি করে কথা বলা, তেমন ক্ষুরধার বুদ্ধি। একেবারে রাজ্যটুক মিল হয়েছে একটি লোকের মধ্যে। সকলে ব্রিলিয়ান্ট এমনি এমনি বলে না। দ্বিতীয় দিনের শুনানি যখন শেষ হলো, তখন মিস্টার হোর বললেন, ব্রিলিয়ান্ট। অশোক বলল, মুখে ব্রিলিয়ান্ট বললে হবে না। কেসে যদি সত্যিই যেতেন তাহলে 10,000 টাকা ফি দিতে হবে সেন সাহেবকে। 10,000? চমকে উঠল হোর। অশোক কেটে কেটে বলল, হ্যাঁ, 10,000। উনি তাই চেয়েছেন। কেন? কেস জিতলে আপনার মালিকের কত ট্যাক্স রিলিফ হবে, কত লাখ টাকা, তা তো জানেন। মিস্টার হোর হেসে বললেন, আগে না, সে কথা আর বলতে। তবে? অশোক শুধল, না, তবে কিছু না, মানে 10,000 একটু বেশি মনে হচ্ছে, এই আর কি। তৃতীয় দিনের শুনানি আরম্ভ হলো। অশোক জুনিয়র কাউন্সিল। টেবিলের উপর উপর করে বই সাজিয়ে রেখে একটি একটি করে অ্যান্টি এয়ারক্রাফটের গুলোর মতো সিনিয়র সুকল্যাণ সেনকে যোগান দিচ্ছে। আর দেখতে দেখতে ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভের যুক্তির জঙ্গি বিমানগুলি ভূতলশায়ী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঘড়ির কাঁটা ঘুরছে। মিস্টার হোরের উত্তেজনা বাড়ছে। মাঝে মাঝেই কোর্টরুম থেকে বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসছেন। বহুমূল্য আংটি পরা দুহাতের তেলোই সাঁতরা গাছের ওলের মতন মুখখানি রেখে শ্মশানে রাজা হরিশ্চন্দ্র যেমন বিবাগীর মতো মুখ করে বসেছিলেন, মুখে তেমনই একটি কৈবল্য ভাব ফুটিয়ে বসে আছেন। আর মাঝে মাঝে মুলতানি গরুর মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন। লোকটাকে দেখে প্রথম দিন থেকেই মনে হয়েছে লোকটা একটা ঘুঘু। অ্যাপেলেটের কর্মচারী নয় হয়তো, হয়তো কন্ট্রাক্ট করেছে কেস জিতিয়ে দেওয়ার জন্যে। তারপর পাকা রেসুরে যেমন ঘোড়া বুঝে জান লড়ায়, তেমন সুকল্যাণ সেনকে খুঁজে বের করে সেই ঘোড়ায় বাজি লাগিয়েছে। জিতলে বাজি মাত, হারলেই বা কি, ওর থোড়ায় গ্যাগ থেকে কিছু খরচ হচ্ছে। লোকটার অতি বিনয় দেখেই মনে হয় লোকটা দালাল নয় খুনে। এদিকে আর্গুমেন্ট প্রায় শেষ হয়ে এলো। সেন সাহেব সামিং আপ করছেন। মেম্বারেরা হাইলি ইমপ্রেসড। অ্যাপারেন্টলি যেমন চমৎকার পেপার বুক করা হয়েছিল,
তেমনি খেটেছিলেন সেন সাহেব কেসটিতে। অশোকও কম খাটেনি। এতদিনের শ্রম এক্ষুনি পুরস্কৃত হবে। একটি বড় কেস তৈরি করা কি সোজা কাজ? কতবার অ্যাডজর্নমেন্ট নেওয়া হলো, কত কাগজ জোগাড় করতে হলো, শয়ে শয়ে পাতা ডিকটেশন, শয়ে শয়ে পাতা টাইপ, তারপর তৈরি হলো পেপার বুক। একটি বড় কেসের শুনানি শেষ হতে হয়তো 2-3 দিন লাগে, কিন্তু সে কেস তৈরি করতে লাগে 2-3 মাসের অক্লান্ত পরিশ্রম। সেই সব রাতগুলোর কথা ভাবে অশোক। টেবিলে রাশিকৃত বই ছড়িয়ে বসে আছে। দেওয়াল ঘড়িটা একলা টিকটিক করছে। অফিসের সবাই যথাসময় চলে গেছে। ও একা বসে বসে পাতা হাতড়াচ্ছে, নোট নিচ্ছে, ভাবছে। ও অনেকদিন ঠান্ডা মাথায় ভেবেছে, মানুষ কি কখনো টাকার জন্য এত পরিশ্রম করতে পারে? ওর দৃঢ় ধারণা, টাকার জন্যে বা নিজের জন্য কোনো মানুষই কিছুই করতে পারে না। অশোক যা কিছু করে সবই জেদের জন্যে, মজার জন্যে। একটি ভালো ইনসুইং বল ফেলে কোনো দুধে ব্যাটসম্যানকে আউট করার মধ্যে যে আত্মতৃপ্তি পেয়েছে ও, একটি কেস ভালোভাবে জিতে ও ঠিক তেমনই আনন্দ পেয়েছে। ওর ঠাসবুনোনি যুক্তি, সুন্দর ডেলিভারি এবং গুড হিউমারের বিপক্ষে ওর প্রতিপক্ষ যখন উল্টে দেওয়া তেলাপোকার মতো আইনের যুক্তির পিচ্ছিল মেঝেতে হাত পা ছুড়ছে, তখন ওর খুব ভালো লেগেছে। কিংবা কোনো অভদ্র কুজাত প্রতিপক্ষ ওর সওয়ালের মুখে যখন গুড়ের হাঁড়িতে পড়া নেংটি ইঁদুরের মতো যন্ত্রণায় জপজপ করছে, তখনও ওর খুব ভালো লেগেছে। শুধু টাকার জন্যে ও অন্তত কিছু করতে পারতো না জীবনে। না, এ পর্যন্ত পারেনি। অথচ মুশকিল হচ্ছে টাকারও প্রয়োজন। সে প্রয়োজনটা আবার বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে যখনই চোখের সামনে দেখতে পায় ওর চেয়ে সর্ববিচারে নিকৃষ্ট অনেক লোক যেন তেন প্রকারেণ পকেট ভর্তি করে টাকা রোজগার করে হাজারিবাগি টেটন ষাঁড়ের মতো শিং উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সব দুর্বিনীত, ঘেয়, গুণহীন কুকুরগুলিকে দেখলে ওরও বড়লোক হতে ইচ্ছে করে। টাকা রোজগারের ইচ্ছাকে ও সবসময় অবদমিত করে রাখে, অথচ ও বুঝতে পায় কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো টাকা দিয়েই কেবলমাত্র ওই শ্রেণীর টাকাওয়ালা লোককে শায়েস্তা করা যায়। ও অনেক কিছুই বোঝে, সেই বোঝা যে ভুল তাও বোঝে। তারপর সব কিছু ভুলে যেতে পেরে তৃপ্তি পায়। অবশ্য টাকা ছাড়াও অনেক কিছু দুশ্চিন্তার আছে। এইসব চিন্তা ছাড়াও তার মনকে পীড়িত করার মতো অনেক চিন্তা মাথার মধ্যে দপদপ করে। নীরেন, অশোকের স্ত্রী জুলির সেই কলেজে পড়া বন্ধু। কালো ঘোড়ার মতো চকচকে চেহারা, উল্টো করে ফেরানো চুল। অশোক জানে যে অশোক বাড়ি না থাকলে সে আসে যায়। মাঝে মাঝে জুলি তার সঙ্গে বাইরেও দেখা করে, কোনো রেস্তোরাঁতে খায়। নীরেনদের একটি কটেজ আছে গঙ্গার ধারে, শ্রীরামপুরে, সেখানেও যায়। সব জানে অশোক, অথচ জুলির চোখে চেয়ে বিশ্বাস করতে পারে না যে সে অসৎ। ওর চোখে চাইলে মনে হয় ও বড় যন্ত্রণা পাচ্ছে, কিন্তু যন্ত্রণা ছাড়া বিশ্বাসঘাতকতার কোনো চিহ্ন জুলির চোখে দেখেনি কখনো। জুলি ওকে ভালোবাসে এবং অশোকের প্রতি সমস্ত ব্যাপারেই জুলি সৎ। কেবল যেদিন নীরেনের সঙ্গে জুলির দেখা হয়, সেদিন রাতে জুলির চোখের কালো মণি দুটি মৌটুসি পাখির মতো স্পন্দিত হতে থাকে ওর। বুকের যন্ত্রণাটা চোখে এসে বাঁধে।
জুলির প্রতি সমবেদনাও হয়, অথচ ওকে ক্ষমা করতেও ইচ্ছে করে না। কিন্তু ক্ষমাও করে দেয়, কারণ ওর বিশ্বাসে এখনো ফাটল ধরায়নি জুলি। সুস্থ মেলামেশার যে সীমা ও মনে মনে এঁকে রেখেছে, সেই প্রান্ত সীমা জুলি কখনো লঙ্ঘন করে গেছে বলে মনে হয়নি ওর। আর্গুমেন্ট শেষ করে সেন সাহেব বসে পড়লেন। একটি ছাই রঙা স্যুট পরেছিলেন সেদিন। ওডিকোলন মাখানো সাদা রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। তারপর ফিসফিস করে অশোককে বললেন, কেমন বুঝলে? বোঝবার তো কিছু নেই স্যার, জিত হয়ে গেছে। মিস্টার হোর একটু নড়েচড়ে বসে রথের মেলার আহ্লাদী পুতুলের স্বামীর মতো মাথা নেড়ে বললেন। সেন সাহেব বললেন, না চালে বিশ্বাস নেই, দেখো কি হয়। ফ্যানটা চিরিক চিরিক করে ঘুরতে লাগলো। কোর্টরুমের জানলা দিয়ে অশোক দেখল আম গাছের ডালে একটি কাক গদগদ গলায় একটি সাদা গলা মেয়ে কাককে কি যেন বলছে। মেম্বাররা উঠে গেলেন। সেন সাহেব বললেন, আমি চলি অশোক, হাইকোর্টে একটা ম্যাটার আছে, হবে না বোধহয়, তবুও একবার যাওয়া দরকার। সেন সাহেব চলে গেলেন তরতরিয়ে সিঁড়ি বেয়ে। মিস্টার হোর অশোককে ডাকলেন। কেমন বুঝলেন স্যার? অশোক চটে উঠল, বলল, দেখুন, আপনাকে রানিং কমেন্টারি দিতে পারবো না, শুনলেন তো সবই। মিস্টার হোর মুখে ক্ষমার হাসি এনে বললেন, আহা, চটবেন না স্যার, আসুন, এদিকে একবার আসুন। বারান্দার কোনায় ডেকে নিয়ে মিস্টার হোর তার ঢোলা ঝলমলে টেরিলিনের প্যান্টের পকেট থেকে তারা তারা ঘামে ভেজা 100 টাকার নোট বের করে দিতে লাগলেন। অশোক তার স্যুটের এ পকেট ও পকেটে নোটগুলি ভরে রাখতে রাখতে কাঁপা কাঁপা গলায় বলল, কি ব্যাপার? মিস্টার হোর বললেন, সেন সাহেবের 8 আছে, মানে 8000। ট্রাইব্যুনালের অর্ডার পেলে আর 2000 দেব, ওকে বলবেন। অশোক নিজের ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে এই কেস রিপ্রেজেন্ট করছে না, করছে তার অফিসের হয়ে। এই কেসের জন্য তার অফিসকে মিস্টার হোর কত টাকা দিয়েছেন বা দেবেন তা অশোক জানে না। সে মাস গেলে মাইনে পায়, তাছাড়া অন্য কিছু না। অশোক ভাবল, মুখ ফুটে মিস্টার হোরকে বলেই ফেলে কথাটা। বলে যে সিনিয়রকে ফি দিলেন, জুনিয়রকে কিছু দেবেন না। বলি বলি করেও বলতে পারল না কথাটা অশোক। অশোকও এ কেসে কম খাটেনি। ওর বাড়িতেই পিস্তুত বোনের বিয়ে হলো, অথচ ও গত 7 দিন সকাল থেকে রাত 11টা অবধি এই কেস নিয়েই ডুবে থেকেছে। অনেকেরই অনেক অন্যায় কথা শুনতে হয়েছে, বিদ্রুপাত্মক কথা। কিন্তু অশোক চিরদিনই এই কর্মবিমুখ, পরনিন্দা মুখর, ঈর্ষা জর্জর সমাজে বিশ্বাস করে এসেছে যে ইন আ ম্যানস লাইফ নাথিং কামস বিফোর ওয়ার্ক। কাজকে জীবনের ব্রত করেছে ও, পুজো। অশোকের খুব ইচ্ছা করলো যে বলে একবার, এসব লোক মুখ ফুটে না বললে দেবে না, কোনোদিন দেয়নি। কিন্তু মিস্টার হোর সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছেন, পিছনে ফিরে তাকাচ্ছেনও না। অশোক সিঁড়ির মুখে দাঁড়িয়ে রইল, ভাবল মুখ ফেরালেই বলবে। মিস্টার হোর হঠাৎ মুখ ফেরালেন ও হাত নেড়ে বললেন, সেন সাহেবকে বলবেন রসিদ চাই না। অশোক নিজের কথা কিছুই বলতে পারল না। মিস্টার হোরের কথার উত্তরে মাথা নোয়ালো। তারপর বেয়ারাদের বিস্ফারিত চোখের সামনে সিঁড়ি বেয়ে নেমে গাড়ির দরজা খুলল।
দরজা খুলে ভিতরে বসলো। অফিসের গাড়ি, ও নিজেই চালায়। বড় গরম লাগতে লাগলো অশোকের। গাড়িটা তেতে আগুন হয়ে গেছে, স্যুটটা ঘামে জবজব করছে। সকালে বাড়ি থেকে বেরোবার সময় গায়ে পাউডার দিয়েছিল। বুঝতে পারছে গেঞ্জির ভিতর গলে গলে পিঠ চুয়ে ঘামের সঙ্গে পড়ছে। মোজা জুতো মোড়া পায়ের পাতা দুটি জ্বালা করছে। গাড়িটা স্টার্ট করলো। গিয়ার দিতে গিয়ে বাঁ হাতটা বাঁ পকেটে লাগলো। অনেকগুলো টাকাতে পকেটটা ভারী হয়ে আছে। গুরুসদয় রোডে ট্রাইব্যুনাল অফিস থেকে ধর্মতলা স্ট্রিটে কল্যাণ সেনের এয়ার কন্ডিশন চেম্বারে পৌঁছতে সময় লাগবে অনেক বেশি। কিন্তু অশোককে পৌঁছতেই হবে। কতক্ষণ পরের বোঝা বয়ে বেড়াবে এমন করে? রামকৃষ্ণদেব বলেছিলেন না? কি যে বলেছিলেন মনে পড়ল না অশোকের। শুধু মনে পড়ল বলেছিলেন টাকা জিনিসটা আদৌ ভালো নয়। আস্তে আস্তে গাড়ি চালিয়ে পার্ক স্ট্রিটের কাছাকাছি এসে পৌঁছালো। লাল আলোতে দাঁড়ালো। ডান দিকে একটি রেডিও রেফ্রিজারেটরের দোকান। অশোক একবার তাকালো। আজও অফিস থেকে বেরোবার সময় জুলি বলেছিল, হায়ার পারচেজে একটা রেফ্রিজারেটর কেনো না গো, একদিন বাজার করে কতদিন রাখা যায়। কোকা কোলা রেখে দেওয়া যায় কিনে, কেউ এলে দেওয়া যায়, আরো কত কি রাখা যায়। তুমি বেশ কিপটে আছো, যাই বলো বাবা। অশোক মনে মনে হাসে। কিপটেই বটে, কিপটে নিশ্চয়ই, কিন্তু সে কেবল নিজের বেলায়। অন্য কারোর জন্য কিছু করবার বেলায় কিপটে নয়, কোনো দিন ছিল না। যাক, টাকা হাতে না থাকলে কি কেউ মন দেখাতে পারে? আজকালকার মন তো অন্য কিছু দিয়ে দেখানোও যায় না। আসলে জুলির অনেক শখ আছে, অশোকেরও কি নেই? এটা করবে সেটা করবে, পুজোর সময় দূরে কোথাও বেড়াতে যাবে, আরো কত কি, কত কি করবে। কত কিছু ভাবে দুজনে মিলে, অনেক কিছু ভাবে। একটা ফ্রিজের দাম কত? 2,500-3,000। অশোকের পকেটে এখন নগদ 8,000 টাকা। সুকল্যাণ সেন কখনো মিস্টার হোরকে শুধোবেন না উনি কত টাকা দিয়েছেন। মিস্টার হোর কখনো সুকল্যাণ সেনের ঘরে ঢোকার সাহসই পাবেন না। ওসব লোকের একটা জন্মগত হীনমন্যতা থাকে। ওরা অনেক কিছু করতে পারেন হয়তো, আবার অনেক কিছু করতে পারেন না। অশোক ভাবল, যদি 2,000 টাকা রেখে দিয়ে বাকি টাকা সেন সাহেবকে দিয়ে বলে মিস্টার হোর মাত্র 6,000ই দিলেন, আর 2,000 অর্ডার পাওয়ার পরে দেবেন, তবে সেন সাহেব নিশ্চয়ই কিছু বুঝতে পারবেন না। তাছাড়া সত্যি কথা বলতে কি, সেন সাহেব নিজেও কি সত্যি ভেবেছিলেন যে হোর সত্যি সত্যি এক কথায় এতগুলো টাকা দেবেন? তাছাড়া অশোককে অবিশ্বাস করার প্রশ্নও ওঠে না। পার্ক স্ট্রিটের মোড়ে আবারও দাঁড়াতে হলো। ভীষণ গরম লাগছে। গাড়ির আয়নাটা ঘুরিয়ে দিয়ে অশোক নিজের মুখটা দেখল। এমন করে কাছ থেকেও নিজেকে অনেক দিন দেখেনি। ঘামের চুলগুলো ভিজে গেছে, কপালে শুয়ে রয়েছে, নাকটা লালচে দেখাচ্ছে, দরদর করে ঘাম গড়াচ্ছে গলা বেয়ে। অশোক আয়নার দিকে চেয়ে বলল, এই যে উনি মাত্র 6,000 দিলেন। অশোক পুলকিত হয়ে দেখল ওর মুখে কোনো রকম ভাবান্তর হলো না। আর একবার মহড়া দিয়ে নিল। ছোটবেলায় রবীন্দ্রনাথের ছোট গল্পের নাট্যরূপ দিয়ে ওরা নাটক করত। অনেকে বলতো
অশোক খুব ভালো অভিনেতা, ও নাকি খুব ন্যাচারাল অভিনয় করে। আজ অশোকের মনে হলো ওরা ঠিকই বলতো। দুটি ড্রেন পাইপ পরা ছেলে বই খাতা হাতে নিয়ে রাস্তা পেরোচ্ছিল। বোধহয় সেন্ট জেভিয়ার্সে পড়ে। একজন বলল, বল, তাই না? অন্যজন বলল, আরে সব সব, আজকাল চুরি না করে উপায় আছে। ইটস আ ভিসাস সার্কেল। ট্রাফিক লাইটটা হলুদ হলো। অশোকের মনে হলো একটা হলুদ বৃত্ত ওর চোখের সামনে ঘুরছে। ভিসাস সার্কেলের রং কি হলুদ হয়? কাকেই বা জিজ্ঞেস করবে? নিজের ওপরই রাগ হলো। জোরে গাড়ি চালিয়ে দিল। অ্যাক্সিলারেটরে যত জোরে পারে চাপ দিল। মনে মনে বলল, শালা, এত দ্বিধা কিসের? আমি কি ফালতু নাকি? সিনিয়র পাবে আর জুনিয়রকে কিছুই দেবে না? কেন না? না কেন? তারপরই অশোক মনস্থির করে ফেলল। ওর ভীষণ ঘাম হতে লাগলো। দেখতে দেখতে কখন ধর্মতলা স্ট্রিটে পৌঁছে গেল। সোজায় লিফটে করে উপরে গেল। ডান পকেটে 2000 টাকা। থার্ড ফ্লোরে পৌঁছেই ল্যাবরেটরিতে গিয়ে আলাদা করে ফেলবে ও। বাঁ পকেটে 6000। বড় বড় পা ফেলে বেশ সপ্রতিভভাবে সেন সাহেবের চেম্বারের সুইং ডোর খুলে ঢুকলো অশোক। দরজাটা বলে উঠল, কিয়া কিয়াও। চমকে এবং একটু ভয় পেয়ে মুখ তুলে চাইল অশোক। সেন সাহেব কোটটা খুলে ফেলেছেন, কিন্তু একটি ফিকে হলদে রঙা হাত সোয়েটার পরে বসে আছেন, ঘরে এয়ার কন্ডিশনার চলছে বলে। অশোকের আবার সব গোলমাল হয়ে গেল। সেন সাহেবের সোয়েটারের সমস্ত হলুদ রং একটি হলদে বৃত্ত হয়ে ঘুরতে লাগলো ওর চোখের সামনে। কি হলো, বসো। বেয়ারা দুটি কোকা কোলা নিয়ে ঘরে ঢুকলো সঙ্গে সঙ্গে। এ কি, দুটি কেন? আপনি কি জানতেন আমি আসব? তোমার হাবভাব দেখেই কোর্টে বুঝেছিলাম মক্কেল তোমায় আজ কিছু টাকা দেবে। আরে এতটুকু না বুঝলাম তো কিসের ওকালতি করি? দাও, এনেছো নাকি কিছু? অশোক খুব তাড়াতাড়ি তোতলাবার মতো করে বলে উঠল, মানে? ওর মুখ ফসকে বেরিয়ে গেল, দিলেন? মানে সব নয়, 8000। 8000 টাকা। সেন সাহেব বললেন, মোটে 8000? অর্ডার পেলে আরো 2000 দেবেন। অশোক আবার বলল, হ্যাঁ। সেন সাহেব একটু চুপ করে থেকে বললেন, তোমাকে কিছু দিল? অশোক লজ্জার সঙ্গে মাথা নাড়ল, মুখ নামিয়ে, নেতিবাচক। সেন সাহেব স্বগতোক্তি করলেন। অশোক দু পকেটে একসঙ্গে হাত গলিয়ে টাকাগুলো বের করে টেবিলে রাখল। বলল, গুনে নিন। ভারমুক্ত হলো ও। একটি দীর্ঘশ্বাস পড়ল। সেন সাহেব টাকাগুলো একটি একটি করে গুনে নিলেন। অশোক ভাবল, উনি হয়তো বলবেন, নাও হে, এই 500 আমিই তোমাকে দিলাম। কিংবা নিদেন পক্ষে একখানি 100 টাকার নোট। না, সেরকম কিছুই ঘটল না। সেন সাহেব টাকাগুলো নিয়ে আয়রন সেফে তুলে রাখলেন, প্রত্যেকটি নোট। এক চুমুকে কোকা কোলা শেষ করে অশোক বলল, আমি তাহলে আসি। যাবে? আচ্ছা, এসো। কেন জানে না অশোকের খুব ভালো লাগতে লাগলো। খুবই হালকা লাগতে লাগলো ওর। খুব খুশি খুশি লাগতে লাগলো। নিচের পানের দোকানে এসে দাঁড়ালো অশোক। বলল, এক প্যাকেট ভালো ফিল্টার টিপড সিগারেট দাও তো ভাই।
দোকানে একটি বড় আয়না টাঙানো ছিল, প্রায় ফুল সাইজ। ভালো করে চোখ তুলে চাইল, দেখল ক্লান্তি মাখা ওর দিনান্তের মুখটি ফ্যাকাশে রক্তশূন্য পাংশু হয়ে আছে। মুখটি হতাশায় হিম হয়ে আছে। সিগারেটের প্যাকেটটা হাত বাড়িয়ে নিতে নিতে অশোক বুঝতে পারল ও অভিনেতা নয়, কোনোদিন ছিলই না। যারা ওর অভিনয়ের প্রশংসা করে বেড়াতো এতদিন, তারা অভিনয়ের কিছুই বোঝে না। আস্তে আস্তে হেঁটে ভাবতে ভাবতে ও পথটুকু পেরুল। অশোকের মনে হলো যেন সততার সুন্দর ঘর পার হয়ে এসে সততা ও অসততার দুই ঘরের মধ্যবর্তী চৌকাটে পা রেখে ও দাঁড়িয়ে আছে। অজানিতে এতদিন দাঁড়িয়ে থেকেছে, কিন্তু কতদিন দাঁড়িয়ে থাকতে পারবে তাও জানে না। অশোকের মতোই জুলি এবং ওদের চারপাশে ওরা যাদের চেনে জানে সকলেই বোধহয় অনুক্ষণ এই দুই ঘরের মধ্যবর্তী চৌকাটে পা দিয়েই দাঁড়িয়ে আছে। যে কোনো অসতর্ক মুহূর্তে ওদের মধ্যে যে কেউই অসততার ঘরে পা ফেলতে পারে। আজকের জীবন বড়ই মার্জিনাল, ভঙ্গুর। এ কথা মনে হবার সঙ্গে সঙ্গেই ভয়ে অশোকের শরীর থরথর করে কেঁপে উঠল। গল্পটি এখানেই শেষ হলো। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব এরকম আরো সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে তুলে ধরার। খুব শিগগিরই আমি হাজির হব পরবর্তী আরেকটি এরকম সুন্দর গল্প নিয়ে আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।